শুভ সন্ধ্যা। আমরা আমাদের ব্রেস্ট এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে ডিজিজগুলো হয়, সেই ডিজিজগুলোর আজকে সর্বশেষ ক্লাস আমাদের। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা খুব ছোট একটা অর্গান এবং এটা একটা না দুটো থাকে, বাইল্যাটারালি থাকে এবং এই অর্গানের উপর আমাদের আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে খুব কম কোশ্চেনই জিজ্ঞাসা করা হয়। তবে এর অ্যানাটমি এবং ফিজিওলজিটা বেশি ইম্পর্টেন্ট, আর সাথে হচ্ছে অল্প কিছু প্যাথোলজি। তো আমরা শুরু করব হচ্ছে অ্যানাটমি দিয়ে। দুটো অর্গান থাকে দুপাশে এবং এটা কিডনির সাথে খুব ক্লোজলি রিলেটেড এবং এটা রিট্রোপেরিটোনিয়াল অর্গান। জেরোটাস ফাসার মধ্যে থাকে, কিডনির যে আউটার কাভারিং সেটার মধ্যে। রাইট সাইডের যে অর্গানটা আছে, রাইট সাইডের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এটা থাকে ইনফেরিয়র ভেনা কাভার পিছনে এবং হচ্ছে রাইট লোব অফ দ্য কিডনির, এই রাইট লোব অফ দ্য লিভারের পিছনে। আর লেফটে যেটা আছে সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক টেইলের পিছনে এবং স্প্লিনের সাথে ক্লোজলি রিলেটেড। তবে দুইটা অর্গানই কিডনির আপার পোলে সিচুয়েটেড। এর ওয়েট যদি চিন্তা করা হয় তাহলে এর ওয়েট অ্যাপ্রক্সিমেটলি দুই পাশে হচ্ছে 4 গ্রাম করে। এগুলো হচ্ছে এর অ্যানাটমিক্যাল রিলেশন। এর কালারটা অনেকটা হচ্ছে গোল্ডেন ইয়েলো কালার এবং এর আর্টারিয়াল সাপ্লাই খুব রিচ। আমরা জানি যে এটা একটা এন্ডোক্রাইন অর্গান এবং এই জন্য এর আর্টারিয়াল সাপ্লাইটা রিচ, যাতে হচ্ছে প্রয়োজন মতো সে বেশি আর্টারিয়াল সাপ্লাই বা ব্লাড সাপ্লাই সে পেতে পারে। তিনটা আর্টারি দিয়ে সাধারণত অ্যাড্রিনাল গ্ল্যান্ড ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। বোথ সাইডেই তিনটা আর্টারি থাকে, তবে সেগুলো মাঝে মাঝে হচ্ছে ভেরি করে। তিনটা আর্টারির মধ্যে একটা হচ্ছে ডায়াফ্রামেটিক আর্টারি, আরেকটা হচ্ছে সরাসরি আসে অ্যাওর্টা থেকে, ব্রাঞ্চ অফ অ্যাওর্টা। আরেকটা হচ্ছে বাইলেটারালি হচ্ছে কিডনি যে ব্লাড সাপ্লাই রেনাল আর্টারি সেটা থেকে আসে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে ডায়াফ্রামেটিক আর্টারি থেকে একটা পাই, আরেকটা হচ্ছে অ্যাওর্টা থেকে পায়, আরেকটা হচ্ছে রেনাল আর্টারি থেকে পায়। তিনটা আর্টারি থেকে ব্লাড সাপ্লাই পায়, কিন্তু এর ভেনাসিডাইনাস কিন্তু একটাই, একটা বড় ভেইন দিয়ে সাধারণত বাইলেটারালি দুইটা অ্যাড্রিনাল গ্ল্যান্ডই দুইটা ভেইনের মাধ্যমে ভেনা ক্যাভাতে ড্রেন করে। রাইট সাইডের যে অ্যাড্রিনাল ভেইন, সেই অ্যাড্রিনাল ভেইনটা ড্রেন করে সরাসরি হচ্ছে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে, আর লেফট সাইডে যে অ্যাড্রিনাল ভেইন সেটা ড্রেন করে লেফট রেনাল ভেইনে। তাহলে লেফট রেনাল ভেইন কিন্তু একটু পিকুইলিয়ার। সেটা আমরা দেখলাম যে লেফট সাইডে সে অ্যাড্রিনাল ভেইনটা রিসিভ করে ভেনাস ড্রেনেজের জন্য, আর হচ্ছে লেফট সাইডে সে কোনাডাল ভেইনকে রিসিভ করে ব্লাড সাপ্লাইয়ের জন্য। ওকে, তাহলে এটা ছিল আমাদের মাইক্রোস্কোপিক অ্যানাটমি এবং অ্যানাটমিক্যাল রিলেশন। এরপর যদি মাইক্রোস্কোপিক্যালি আমরা চিন্তা করি তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে দুইটা ভাগে ভাগ করা যায় হিস্টোলজিক্যালি। বাইরের দিকে হচ্ছে কর্টেক্স থাকবে, আউটার কর্টেক্স, এবং ভিতরের দিকে মেডালা। কর্টেক্সকে আবার তিনটা জোনে ভাগ করা হয়। সেই তিনটা জোন হচ্ছে জোনা গ্লোমেরুলোসা, জোনা ভেসিকুলাটা এবং জোনা রেটিকুলারিস। আমি মনে রাখি জিএফআর দিয়ে, কিডনির যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জিএফআর, সেটা দিয়ে আমার মনে রাখতে সুবিধা হয়। তাহলে জিতে গ্লোমেরুলোসা আউটার, এফ এ হচ্ছে ফেসিকুলাটা, আর মাঝখানে ভিতরে হচ্ছে রেটিকুলারিস। তাহলে তিনটা হিস্টোলজিক জোনে আমরা এটাকে ভাগ করতে পারি। এর ফিজিওলজি খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট কিছু হরমোন রিলিজ করে থাকে এবং এটা স্ট্রেসফুল কন্ডিশনে প্রত্যেকটা হরমোন আমাদের বডির জন্য খুব রেসপন্সিবল। এটা এই জন্য স্ট্রেস হরমোন রিলিজ করে থাকে স্ট্রেসফুল কন্ডিশনে। তাহলে আমরা দেখি কি কি হরমোন সে রিলিজ করে। মেডালা থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলো হচ্ছে মেইনলি নরএপিনেফ্রিন অ্যান্ড এপিনেফ্রিন। এপিনেফ্রিন অথবা অ্যাড্রিনালিন এটা হচ্ছে ম্যাক্সিমাম, আর হচ্ছে নরএপিনেফ্রিন বা নরঅ্যাড্রিনালিন এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্টে রিলিজ হয়।
এবং সেগুলো সরাসরি হচ্ছে ভেইনের মধ্যে রিলিজ হয়ে সার্কুলেশনে চলে যায় এবং এটা কাজ করে আলটিমেটলি হচ্ছে আলফা অ্যান্ড বিটা রিসেপ্টরের উপর এবং এগুলোর কতগুলো টার্গেট অর্গান আছে যে টার্গেট অর্গানগুলোতে আলফা এবং বিটা রিসেপ্টর থাকে সেগুলোর মধ্যে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, তারপর হচ্ছে জিআইটি এবং অন্যান্য যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরে ইফেক্টটা কীরকম? নরঅ্যাড্রিনালিন বা নরএপিনেফ্রিন অথবা এপিনেফ্রিন অথবা অ্যাড্রিনালিন এর ইফেক্টটা হচ্ছে সে হার্টের কন্ট্রাক্টিলিটি বাড়াবে, আলটিমেটলি ব্লাড প্রেশার বাড়াবে এবং ভ্যাসোকনস্ট্রিকশন করবে। তাহলে দেখা যায় এই ব্লাড প্রেশার বাড়ায় এবং হার্ট রেট বাড়ায়। কিভাবে বাড়ায়? মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ায়, পজিটিভ ইনোট্রপিক এবং ফোনোট্রপিক ইফেক্ট আছে, আর হচ্ছে ভেসেলগুলোকে সে কনস্ট্রিক্ট করে রাখবে। তাহলে এই দুইটা মেকানিজমের মাধ্যমে সে ব্লাড প্রেশার বাড়ায়। এটা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এরপর মাসেল যে জায়গাগুলোতে আছে এবং মাসেলের যে ব্লাড সাপ্লাই, সেই মাসেলের ব্লাড ভেসেলগুলোকে সে ডাইলেট করে এবং ব্লাড সাপ্লাই বাড়াবে। কিন্তু নন এসেনশিয়াল অর্গান যেমন জিআইটি বা অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে সে ব্লাড সাপ্লাই কমাবে। তারপর হচ্ছে বডিতে অক্সিজেন সাপ্লাই ইনক্রিজ করার জন্য, বডি যাতে বেশি পরিমাণ অক্সিজেন নিতে পারে সেটার জন্য সে ব্রঙ্কোডাইলেটেশন করবে এবং বডিতে বেশি পরিমাণ গ্লুকোজ সাপ্লাই দেবে। লিভারে যে স্টোরড গ্লাইকোজেন থাকে সেই গ্লাইকোজেনকে সে ব্রেকডাউন করবে এবং ব্রেকডাউন করে গ্লুকোজ সাপ্লাই দেবে প্রয়োজন মতো। এই সবগুলো অ্যাকশন হচ্ছে আলটিমেটলি হচ্ছে ফাইট অর ফ্লাইট, মানে হয় যুদ্ধ করবে না হয় পালিয়ে যাবে। এই দুইটা রেসপন্সের জন্য প্রয়োজন। প্রত্যেকটাই হচ্ছে শরীরকে ফিট করবে ফর ফাইট অর ফ্লাইট রেসপন্সের জন্য। আর যদি চিন্তা করি যে কর্টেক্স থেকে কোন কোন হরমোন রিলিজ হয়, কর্টেক্সের আউটার জোন যেটা বলছিলাম জোনা গ্লোমেরুলোসা, সেটা থেকে রিলিজ হয় হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন আমাদের বডিতে যে কাজটা করে সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম হোমিওস্ট্যাসিস সে মেনটেন করে এবং অ্যালডোস্টেরন সেক্রেশনের কতগুলো মেকানিজম আছে। সেটা কিভাবে হয়? সেটা মেইনলি রেনিন এনজিওটেনসিন সিস্টেমের মাধ্যমে রেগুলেটেড হয় এবং বডিতে যদি সোডিয়াম এবং পটাশিয়াম এর লেভেল দিয়ে মেনটেন হয়। তো কোনো কারণে যদি কিডনিতে ব্লাড সাপ্লাই কমে যায় তখন কিডনির যে জাক্সট্রা গ্লোমেরুলার অ্যাপারেটাস আছে সে রেনিন রিলিজ করবে। রেনিন কি করবে? রেনিন হচ্ছে এনজিওটেনসিনকে এনজিওটেনসিন 1 এ কনভার্ট করবে এবং এনজিওটেনসিন 1 থেকে আলটিমেটলি এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম যেটা আছে সেটার মাধ্যমে এনজিওটেনসিন 2 এবং 3 তে কনভার্টেড হবে। এনজিওটেনসিন 2, 3 এগুলো আলটিমেটলি হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ করবে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এবং সে আলটিমেটলি সোডিয়ামকে অ্যাবজর্ব করবে এবং পটাশিয়ামকে এক্সক্রেট করবে। সোডিয়ামের সাথে সাথে সে আলটিমেটলি কিছু কিছু ওয়াটার অ্যাবজর্ব করবে। তাহলে বডিতে ব্লাড ভলিউমটা বাড়বে। তাহলে কোনো কারণে যদি বডিতে ব্লাড ভলিউম কমে যায়, ডিহাইড্রেশন হয় বা হিমোরেজ হয় অথবা শক থাকে, অথবা কোনো কারণে যদি সোডিয়াম কমে যায় অথবা ব্লাড সাপ্লাই কমে যায় কিডনিতে ডিউ টু রেনাল আর্টারি স্টেনোসিস, তখন কিন্তু অ্যালডোস্টেরন রিলিজ হবে এবং বডিতে সোডিয়াম এবং হচ্ছে ওয়াটার অ্যাবজর্পশন হবে, রিঅ্যাবজর্পশন হবে ফ্রম দ্য কিডনি এবং ব্লাড ভলিউমটা বাড়াবে। এটাই হচ্ছে অ্যালডোস্টেরনের ফাংশন মেইনলি। আর জোনা ফেসিকুলাটা রেটিকুলারিস এই দুইটা রিজিয়ন থেকে আমরা যে হরমোনগুলো পাই সেগুলো হচ্ছে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন এবং হচ্ছে কর্টিসল। এই দুইটা হরমোন আমরা পেয়ে থাকি। অ্যান্ড্রোজেনের মধ্যে হচ্ছে ডিএইচইএ যেটাকে বলা হয় হচ্ছে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন এবং এর আরেকটা সালফেট কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে ডিহাইড্রো এপিঅ্যান্ডোস্টেরন সালফেট। এই দুইটা থেকে
মোটামুটি প্রিকারসর হিসেবে কাজ করে এবং এটা থেকেই অ্যান্ড্রোজেন আমরা পেয়ে থাকি। বডিতে যে অ্যান্ড্রোজেনটা প্রয়োজন সেই অ্যান্ড্রোজেনটা আমরা পেয়ে থাকি। কর্টিসলের অনেকগুলো ফাংশন আছে। সেই ফাংশনগুলো যদি আমরা বলি সেটা হচ্ছে এটা গ্লুকোনিওজেনেসিস করবে। মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজে কনভার্ট করবে, এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। এটা আলটিমেটলি লাইপোলাইসিস করবে, ফ্যাটকে ডিজলিউট করবে এবং ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করবে। তারপর হচ্ছে পেরিফেরাল যে গ্লুকোজ ইউটিলাইজেশনটা হয় সেই গ্লুকোজ ইউটিলাইজেশনটাকে সে এনশিওর করবে। তারপর হচ্ছে গ্লুকোজ ইউটিলাইজেশন সে কমায় দিবে। তাহলে মেটাবলিক যে ফাংশনগুলো আছে সেগুলোর মধ্যে গ্লুকোনিওজেনেসিস একটা ইম্পর্টেন্ট, দেন হচ্ছে লাইপোলাইসিস, আর হচ্ছে পেরিফেরাল গ্লুকোজ ইউটিলাইজেশন বাড়ায় দিবে, তাই কমায় দিবে, এটা কমায় দিবে এবং বডিতে গ্লুকোজ লেভেলটা বাড়াবে। সে আরো কিছু ফাংশন করে, যেমন হচ্ছে ইমিউনোলজিক্যাল রেসপন্সটা ইনহিবিট করে। তারপর হচ্ছে মাসকুলার মাস যেটা আছে সেই মাসকুলার মাসটাকে সে ইনহিবিট করবে। তাহলে এগুলো কিন্তু আমরা অনেকগুলো ফাংশন দেখলাম যেটা কর্টিসল করে থাকে। সে আমাদের মুডের উপরেও কিছু কাজ করে, যেগুলো হচ্ছে সে ইউফোরিয়া করবে এবং মাঝে মাঝে সে ডিপ্রেশনও করতে পারে এবং ব্রেইনের অ্যালার্টনেস এবং অ্যাক্টিভিটি সে এটা বাড়ায়। ওকে, তাহলে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফিজিওলজি সম্বন্ধে জানলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কি কি হরমোন রিলিজ করে এবং সেই হরমোনগুলো কি কি ফাংশন আমাদের বডিতে করে থাকে। এবার আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্যাথোলজি যেগুলো হয়, যেগুলো আমরা সাধারণত পরীক্ষাতে পেয়ে থাকি অথবা আমরা কমনলি সার্জারি ওয়ার্ডে ফেস করে থাকি, সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করব। সেগুলো হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্সের কিছু কিছু প্যাথোলজি এবং আর কিছু হচ্ছে অ্যাড্রিনাল মেডালার। অ্যাড্রিনাল কর্টেক্সে যে কমন প্যাথোলজিটা হয় সেটা হচ্ছে ইনসিডেন্টালোমা। এটা নাম থেকেই আমরা বুঝতে পারি যে আসলে প্যাথোলজিটা কি। ওমা মানে একটা টিউমার এবং ইনসিডেন্টালি সেটা ডায়াগনোসিস হয়। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে একটা টিউমার থাকবে, যে টিউমারটা ডায়াগনোসিস হবে ইনসিডেন্টালি। পেশেন্টের কোনো সিমটম থাকে না, পেশেন্টের কোনো সিমটম থাকে না অ্যাড্রিনাল প্যাথোলজির জন্য। কিন্তু অন্য কোনো প্যাথোলজির জন্য যখন অ্যাবডোমেনের ইমেজিং করা হয় তখন হঠাৎ করেই দেখা যায় যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে একটা টিউমার, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের একটা মাস, এবং আগে কিন্তু জানা ছিল না যে এই মাসটা আছে এবং এটাকেই বলা হচ্ছে ইনসিডেন্টালোমা। তাহলে প্রিভিয়াসলি জানা ছিল না, কোনো সিমটম ছিল না, অন্য কোনো কারণে একটা ইমেজিং করা হলো, সেই ইমেজিং এর জন্য জানা গেল যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে একটা টিউমার আছে এবং সেই টিউমারটাই হচ্ছে ইনসিডেন্টালোমা। ইনসিডেন্টালোমা বিভিন্ন কারণে হতে পারে বা বিভিন্ন ভ্যারাইটির হতে পারে। আলটিমেটলি হচ্ছে যত ধরনের অ্যাড্রিনাল টিউমার আছে সবগুলোই ইনসিডেন্টালোমার মধ্যে পড়ে। তবে সবচাইতে বেশি যেটা হয় সেটা হচ্ছে নন ফাংশনিং অ্যাডেনোমা। বিনাইন একটা টিউমার হবে যেটার কোনো ফাংশন থাকবে না, এটা দেখা যায় যে মোর দেন 75% কেসে হচ্ছে নন ফাংশনিং অ্যাডেনোমা হয়। তারপর মোস্ট কমন হচ্ছে কুশিংস অ্যাডেনোমা। কর্টিসল যেটাতে বেশি সিক্রেশন হয় সেটা হচ্ছে কুশিংস অ্যাডেনোমা। তারপর অ্যাডেনোকর্টিক্যাল কার্সিনোমা হতে পারে, ফিওক্রোমোসাইটোমা হতে পারে। ফিওক্রোমোসাইটোমা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালার একটা টিউমার এবং যেটাতে নর অ্যাড্রিনালিন এবং অ্যাড্রিনালিন বেশি রিলিজ হয়। আরও যেটা হতে পারে সেটা হচ্ছে কনস অ্যাডেনোমা, যেটাতে অ্যালডোস্টেরন বেশি সিক্রেশন হয়। তারপর হচ্ছে মেটাস্ট্যাটিক টিউমার, অন্য জায়গা থেকে এখানে মেটাস্টেসিস হতে পারে। তারপর কোনো কোনো সময় হচ্ছে বিনাইন সিস্ট হতে পারে। এইগুলোই সাধারণত ইনসিডেন্টালোমার মধ্যে পড়ে থাকে এবং সেগুলো সিমটম লেস ছিল বলে আগে জানা ছিল না।
এগুলোই মেইন কোজ। এটার ডায়াগনোসিস যদি করতে হয় তাহলে আমাদের পুরোপুরি হিস্ট্রি নিতে হবে এবং এক্সামিনেশন করতে হবে। প্রত্যেকটা ডায়াগনোসিসের আগে এটা আমরা করে থাকি, এটা নতুন কিছু না। তবে বায়োকেমিক্যাল ওয়ার্কআপটা আমাদের খুব ইম্পর্টেন্ট ইনসিডেন্টালোমা ডায়াগনোসিসের ক্ষেত্রে। কিছু কিছু সময় হচ্ছে আমরা কিছু এডিশনাল ইমেজিং করে থাকি যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন বায়োকেমিক্যাল ওয়ার্কআপ করে আমরা কি করতে চাই? বায়োকেমিক্যাল ওয়ার্কআপ করে আমরা করতে চাই হচ্ছে এটা ফিওক্রোমোসাইটোমা কিনা, যেটা খুব ডেঞ্জারাস এবং অপারেশন করতে গেলে ফিওক্রোমোসাইটোমার অনেক কমপ্লিকেশন হয়। সেটা আমাদেরকে বায়োকেমিক্যাল ওয়ার্কআপ করে এক্সক্লুড করতে হবে। আর একটা ডেঞ্জারাস সেটা হচ্ছে মেলিগনেন্সি। মেলিগনেন্সি এক্সক্লুড করার জন্য আমরা সাধারণত ইমেজিং স্টাডিজটা করে থাকি। তাহলে বায়োকেমিক্যাল কি ইনভেস্টিগেশন করে আমরা সাধারণত এর ফাংশনাল স্ট্যাটাসটা দেখি। সব ধরনের ফাংশনাল স্ট্যাটাস এখানে আমরা মেজার করে থাকি। প্রথমত যদি চিন্তা করি যে কর্টেক্স থেকে যে হরমোন রিলিজ হচ্ছিল, যেমন হচ্ছে কোর্টিসল রিলিজ হচ্ছিল, অ্যান্ড্রোজেন রিলিজ হচ্ছিল, তারপর হচ্ছে অ্যালডোস্টেরন রিলিজ হচ্ছিল, আর মেডালা থেকে হচ্ছে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন রিলিজ হচ্ছিল। তো এগুলোর অ্যাসেসমেন্ট করা হয়। তো কর্টিসল অ্যাসেসমেন্ট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে সকালবেলা মর্নিং এবং মিড নাইট মানে মধ্যরাতে প্লাজমা কর্টিসল মেজার করা হয়। তারপর হচ্ছে ডেক্সামিথাসন সাপ্রেশন টেস্ট, এটা করা হয়। ওভারনাইট 1 মিলিগ্রাম ডেক্সামিথাসন দেওয়া হয় এবং এটা দিলে পরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাপ্রেশনটা কেমন হয়, এটা সেক্রেশনটা কি পরিমাণ করে কমে এটা দেখা হয়। আর যেটা করা হয় কর্টিসল অ্যাসেস করার জন্য সেটা হচ্ছে ইউরিনারি কর্টিসল এক্সক্রেশন। এটা সাধারণত 24 ঘন্টার জন্য অ্যাসেস করা হয়। তাহলে প্লাজমা কর্টিসল দেখা হয়, ইউরিনারি কর্টিসল এক্সক্রেশন দেখা হয়, আর হচ্ছে ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্টটা করা হয়। তারপর মেটানেফ্রিন এবং প্লাজমা, এটা দুইটা জায়গায় দেখা হয়। একটা হচ্ছে ইউরিনারি এবং আরেকটা হচ্ছে প্লাজমা। মেটানেফ্রিন মানে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের এন্ড প্রোডাক্ট বা একটা বাই প্রোডাক্ট, সেটা হচ্ছে মেটানেফ্রিন। এবং এটা দেখা হয় হচ্ছে ইউরিনেও দেখা যায় এবং হচ্ছে প্লাজমাতেও দেখা যায়। এটা সাধারণত 12 ঘন্টার ইউরিন স্যাম্পল অথবা 24 ঘন্টার ইউরিন স্যাম্পল কালেক্ট করে সেটার মধ্যে মেটানেফ্রিন কতটুকু আছে সেটা অ্যাসেস করা হয়। এটা হচ্ছে এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের লেভেল দেখার জন্য। এরপর হচ্ছে অ্যালডোস্টেরন ফাংশনটা দেখার জন্য অথবা অ্যালডোস্টেরনের ডোজটা বোঝার জন্য সেটা হচ্ছে করা হয় সিরাম পটাশিয়াম লেভেল। কারণ আমরা জানি যে অ্যালডোস্টেরন সোডিয়ামকে বাড়ায় এবং পটাশিয়ামকে কমায়। আর সরাসরি হচ্ছে প্লাজমা অ্যালডোস্টেরন এবং রেনিন অ্যাক্টিভিটি এর রেশিওটা অ্যাসেস করা হয়। আর অ্যান্ড্রোজেনের জন্য হচ্ছে ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সালফেট, এটা অ্যাসেস করা হয় বডিতে। তাহলে এই যে হরমোনাল অ্যাসেসমেন্ট, যেমন হচ্ছে সিরাম ডিহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন সালফেট, দেন হচ্ছে সিরাম পটাশিয়াম এবং অ্যালডোস্টেরন লেভেল, দেন হচ্ছে ইউরিনারি এবং প্লাজমা মেটানেফ্রিন লেভেল, তারপর হচ্ছে 24 আওয়ার ইউরিনারি কর্টিসল এক্সক্রেশন, তারপর হচ্ছে ওভারনাইট ডেক্সামেথাসন সাপ্রেশন টেস্ট এবং হচ্ছে প্লাজমা কর্টিসল লেভেল। এই সবগুলাই হচ্ছে ইনসিডেন্টালোমার ক্ষেত্রে ফাংশনাল স্ট্যাটাসটা অ্যাসেস করার জন্য। আর এই ইনসিডেন্টালোমার ইমেজিং স্টাডিজ করে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এটা বিনাইন নাকি মেলিগন্যান্ট, সাধারণত সেটাই আমরা বোঝার চেষ্টা করি। এবং কোন জায়গা থেকে অরিজিন করছে, যেমন হচ্ছে কর্টেক্স থেকে অরিজিন করছে নাকি এটা মেডালা থেকে অরিজিন করছে। ইমেজিং স্টাডিজের জন্য আসলে আল্ট্রাসাউন্ড খুব একটা ভালো স্টাডি না, কারণ হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড আমরা জানি এটা রিট্রোপেরিটোনিয়াল অর্গান এবং এখানে আল্ট্রাসাউন্ড রিলিজ করতে হলে সামনে অনেকগুলো অর্গানকে ক্রস করে যেতে হয়, যেমন হচ্ছে ইন্টেস্টাইন, কিডনি, তারপর ভেনা কাভা, লিভার, সবগুলোকে ক্রস করে যেতে হয় এবং এটা খুবই ছোট একটা অর্গান। এই জন্য
আল্ট্রাসাউন্ড খুব ভালো অ্যাসেস করতে পারে না। এজন্য বেটার হচ্ছে ক্রস সেকশনাল ইমেজিং, যেমন হচ্ছে কম্পিউটেড টোমোগ্রাফি, যেটাকে আমরা বলি সিটি স্ক্যান, অথবা এমআরআই এই দুইটা দিয়ে সাধারণত অ্যাসেস করে থাকি। আর এটা যখন সাইজ হয় হচ্ছে সাধারণত 4 সেন্টিমিটারের উপরে, তখন আমরা আহ, ধারণা করতে পারি যে এটা মেলিগন্যান্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। আর অ্যাড্রিনাল গ্ল্যান্ডের বায়োপসি করব কিনা, বায়োপসি আমরা আসলে করব তখনই যখন হচ্ছে আমরা ভিওক্রোমোসাইটোমা, দ্যাট মিন্স হচ্ছে অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন রিলিজিং যে টিউমার, সেটা এক্সক্লুড করতে পারবো, তখনই আমরা বায়োপসি করতে পারি। এবং এটা সাধারণত করা হয় হচ্ছে মেটাস্টেটিক টিউমার আছে কিনা সেটা বোঝার জন্য এটা আমরা বায়োপসি করতে পারি। তাহলে এটা হচ্ছে ইনসিডেন্টালোমার যে ডায়াগনোসিস পর্যন্ত সেটা। আর ট্রিটমেন্ট যদি বলি, ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু প্যাথোলজি, কোন ধরনের টিউমার এটা সেটার উপর ডিপেন্ড করে। সাধারণত দেখা যায় যে 4 সেন্টিমিটারের বড় হলে এটা মেলিগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে, অতএব এটার ট্রিটমেন্ট হচ্ছে সার্জিক্যাল রিসেকশন অথবা এক্সিশন। তাহলে অ্যাড্রেনালেক্টমি হচ্ছে ট্রিটমেন্ট যদি এটা 4 সেন্টিমিটারের বড় হয়। আর যদি ছোট হয়, আর এটা যেহেতু অনেক সময় নন ফাংশনিং হতে পারে, সেহেতু এটা ফলো আপ করা যেতে পারে 6 মাস, 12 মাস, তারপর হচ্ছে 2 বছর, এরকম ভাবে এমআরআই করে করে আমরা এটা ফলো আপ করতে পারি, এবং হচ্ছে এর ফাংশনাল অ্যাসেসমেন্টে কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটাও আমরা অ্যাসেস করতে পারি এই টিউমারটার ক্ষেত্রে। এটা হচ্ছে যদি 4 সেন্টিমিটারের ছোট হয় সেক্ষেত্রে। আর 4 সেন্টিমিটারের বড় হলে আমরা অ্যাড্রিনালেক্টমি আমাদের হচ্ছে প্ল্যান। এটা হচ্ছে ইনসিডেন্টালি ডায়াগনোসড হলো। আর যদি সিমটম দিয়ে ডায়াগনোসিস হয়, তাহলে আমরা কি ডিজিজগুলো পেতে পারি। সেটার মধ্যে একটা আমরা বলছিলাম যে অ্যালডোস্টেরন রিলিজ হয় যে টিউমারে, সেটা হচ্ছে পন্স সিনড্রোম বা প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজম। প্রাইমারি প্যাথোলজি মিনস হচ্ছে প্যাথোলজিটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। এটা সাধারণত দুইটা একটা সিমটম নিয়ে প্রেজেন্ট করে, সেটা হচ্ছে হাইপার টেনশন। যেহেতু অ্যালডোস্টেরন বেশি সেক্রেশন হচ্ছে, বডিতে সোডিয়াম এবং ওয়াটার বেশি অ্যাবজর্পশন হচ্ছে, এই জন্য হচ্ছে বডিতে যে সিমটমটা থাকবে পেশেন্টের, সেটা হচ্ছে হাইপার টেনশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এটা হচ্ছে প্রাইমারি হাইপার অ্যালডোস্টেরনিজমের মেইন যে ফিচার সেটা। আর এর কমন প্যাথোলজিটা হচ্ছে হাইপোক্যালেমিয়া করবে এটা, যেহেতু সোডিয়াম বেশি অ্যাবজর্পশন হচ্ছে, অ্যালডোস্টেরন এর সাথে সাথে পটাশিয়ামকেও এক্সক্রেট করে দেয়। হাইপোক্যালেমিয়ার জন্য আলটিমেটলি হচ্ছে আহ, বেশি পরিমাণে অ্যালডোস্টেরন সেক্রেশন হবে, এবং সেটার কারণে আলটিমেটলি সোডিয়ামটাও বাড়বে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা বলছিলাম যে হাইপারটেনশন কমনলি পাওয়া যায়, কিন্তু এর বাইরেও যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হেডেক হবে, মাথা ব্যথা করবে পেশেন্টের, মাসেল উইকনেস পাওয়া যায় যেহেতু পটাশিয়াম কমে যাচ্ছে, মাসেল ক্রাম্প হয়, অনেক সময় হচ্ছে পলিডিপসিয়া এবং পলিইউরিয়া, মানে পেশেন্ট পানি বেশি খাবে এবং বেশি বেশি মিক্সুরেশন হবে, এটা হচ্ছে পলিইউরিয়া। এই সিমটমগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। ডায়াগনোসিসের জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যালডোস্টেরন লেভেল অ্যাসেস করতে পারি এবং প্লাজমা রেনিন লেভেল অ্যাসেস করতে পারি, এবং এই দুইটা রেশিও আমরা করতে পারি। আর পটাশিয়াম লেভেল যেহেতু কমে যায়, সেহেতু পটাশিয়াম লেভেলটাও আমরা অ্যাসেস করতে পারি। এটা হচ্ছে ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য।
আর যখন বায়োকেমিক্যাল স্ট্যাটাসটা আমরা অ্যাসেস করতে পারি, পরবর্তীতে হচ্ছে আমাদের সেই আগের মতো ইমেজিং করে দেখতে হবে যে এটা এক পাশে টিউমার নাকি আসলে দুই পাশে টিউমার। সেটার জন্য আমরা সিটি স্ক্যান এবং এমআরআই এই দুইটা করে থাকি। এবং আলটিমেটলি হচ্ছে আমাদের ট্রিটমেন্টের জন্য যদি দেখা যায় যে মেডিকেল ট্রিটমেন্ট আমরা সাজেস্ট করতে পারি এবং কখনো কখনো হচ্ছে সার্জারি প্রয়োজন হয়। মেডিকেল ট্রিটমেন্টের জন্য সাধারণত যদি বাইল্যাটারালি থাকে, বাইল্যাটারাল হাইপারপ্লেসিয়া থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্সে, তখন আমরা আহ, সাধারণত মেডিকেল ট্রিটমেন্টটা চুজ করে থাকি এবং এই মেডিকেল ট্রিটমেন্টটা হচ্ছে আমরা ডাইউরেটিক্স দেই। যে ডাইউরেটিক্স হচ্ছে সোডিয়ামকে বডি থেকে এক্সক্রিট করবে, যেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটন। সেটা দিলে পরে হচ্ছে ব্লাড ভলিউমটা কমবে, অপোজিট অ্যাকশন হবে বেসিক্যালি অ্যালডোস্টেরনের। সেটার কারণে হচ্ছে ব্লাড প্রেশারটা কমবে। আর যদি এক পাশে হাইপারপ্লেসিয়া হলে পরে আলটিমেটলি ট্রিটমেন্ট হচ্ছে ওই পাশের অ্যাড্রেনাল গ্ল্যান্ডটাকে এক্সিশন করা, মানে অ্যাড্রেনালেক্টমি। এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যালডোস্টেরন রিলেটেড প্যাথোলজি। আর একটা প্যাথোলজি হয়, সেটা হচ্ছে কোর্টিসল সেক্রেশন যদি আহ, বাড়ে, তখন সেই প্যাথোলজিটার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। এবং এটাতে দেখা যায় যে বডিতে কোর্টিসল সেক্রেশনটা বেড়ে যায়। এবং এটা দুইটা কারণ থাকতে পারে কুশিং সিনড্রোমের। একটা হচ্ছে আমরা জানি যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন এটা কাজ করে। তারপর হচ্ছে এটার পিছনে আবার কাজ করে হচ্ছে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তো এসিটিএইচ যদি সেক্রেশন বাড়ে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, তখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সেক্রেশন বেড়ে যাবে এবং কর্টিসল সেক্রেশন বাড়বে। আহ, এটার জন্য যে কুশিং সিনড্রোমটা ডেভেলপ করে, সেটাকে বলা হচ্ছে কুশিংস ডিজিজ। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো অ্যাডেনোমা হয় এবং সেটার জন্য যদি অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ সেক্রেশন বেড়ে যায় এবং সেটার জন্য যদি কোর্টিসল সেক্রেশন বাড়ে, তখন যে কুশিং সিনড্রোম ডেভেলপ করে, এটাকে বলা হচ্ছে কুশিংস ডিজিজ। তাহলে এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোমটাই হচ্ছে কুশিংস ডিজিজ। আর এসিটিএইচ ডিপেন্ডেন্ট না, কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ডে প্যাথোলজি, যেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাডেনোমা মেইনলি হয়, সেটার জন্য যে সিনড্রোমটা হয় সেটা হচ্ছে কুশিং সিনড্রোম। অনেক সময় অনেক সময় দেখা যায় যে আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম ডেভেলপ করতে পারে। অনেক পেশেন্ট যদি অনেক দিন ধরে লং ডোজে স্টেরয়েড নেয়, তখন পেশেন্টের এই ফিচার্স অফ কুশিং সিনড্রোম ডেভেলপ করে এবং এটা হচ্ছে আয়াট্রোজেনিক কুশিং সিনড্রোম। কিভাবে আমরা বুঝবো কুশিং সিনড্রোম পেশেন্টের আছে? সাধারণত দেখা যায় যে পেশেন্টের মুন ফেস হয়, দেখতে পেশেন্টের মুখটা হচ্ছে গোলাকার হয়ে যায়। মুন ফেস মিন্স হচ্ছে চাঁদের মতো, কিন্তু সব চাঁদের মতো মুখই কিন্তু সুন্দর নাও হতে পারে। সেটার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এবং সেটা প্যাথোলজিক্যাল হতে পারে। তাহলে মুন ফেস হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার। অনেক সময় বাফেলো হাম্প হয়, ঘাড়গুলো উঁচু হয়ে যায়। এর সাথে থাকে হচ্ছে ব্লাড প্রেশার বাড়তি, হাইপারটেনশন থাকে। তারপর হচ্ছে ডায়াবেটিস থাকে এই পেশেন্টের। এবং সেন্ট্রাল ওবেসিটি মিন্স হচ্ছে অ্যাবডোমেনে ফ্যাট বেশি থাকে, সেন্ট্রাল রিজিয়নে ফ্যাট বেশি থাকে। তাহলে আমরা দেখলাম যে কি কি হতে পারে, যেমন হচ্ছে ওয়েট গেইন অথবা সেন্ট্রাল ওবেসিটি হতে পারে। তারপর হচ্ছে হাইপারটেনশন বললাম। তারপর হিরসুটিজম হতে পারে, মানে বিভিন্ন জায়গায় চুল উঠতে পারে, মহিলাদেরও এরকম হেয়ার গ্রো করতে পারে। দেন হচ্ছে ডায়াবেটিস,
হতে পারে, স্কিনের মধ্যে হতে পারে, অ্যাবডোমিনাল স্ট্রায়া হতে পারে, ফেসিয়াল প্লেথোরা মানে হচ্ছে লাল হয়ে যেতে পারে ফেস, তারপর একনি ডেভেলপ করতে পারে ফেসের মধ্যে। দেন আমরা যদি দেখি মাসেল উইকনেস থাকে, এই পেশেন্টের আবার হাইপোক্যালেমিয়াও থাকে, অস্টিওপোরোসিসও থাকে, এবং পেশেন্টের মুড চেঞ্জ হয় যেটা হচ্ছে ডিপ্রেশন অথবা ম্যানিয়া হতে পারে, এবং ফিমেল পেশেন্টের মিনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়। এইগুলো দেখে আমরা বুঝি যে পেশেন্টের কুশিং সিনড্রোম আছে। তাহলে আমরা আগে ইনসিডেন্টালোমার জন্য যে পরীক্ষাগুলো করছিলাম তার মধ্যে কর্টিসলের জন্য যেগুলো করছিলাম, এখানেও সেই পরীক্ষাগুলো করব বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্টের জন্য। তাহলে সেগুলো হচ্ছে সকালবেলা এবং মাঝরাতে প্লাজমা কর্টিসল লেভেল অ্যাসেসমেন্ট করব, দেন হচ্ছে ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করব, আর হচ্ছে এসিটিএইচ লেভেল করব, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা কি এসিটিএইচ ডিপেন্ডেন্ট নাকি এসিটিএইচ ইনডিপেন্ডেন্ট। তাহলে যেহেতু দুই রকম পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এসিটিএইচ ডিপেন্ডেন্ট আর একটা এসিটিএইচ ইনডিপেন্ডেন্ট, তাহলে ইমেজিং এর ক্ষেত্রে আমাদের আসলে দুই জায়গায় ইমেজিং করতে হবে। একটা হচ্ছে ব্রেইনের ইমেজিং করতে হবে, কারণ পিটুইটারিতে কোনো টিউমার আছে কিনা সেটা অ্যাসেস করার জন্য, সেটার জন্য এমআরআই বেটার। আর অ্যাবডোমেনের যেটা করব সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কোনো অ্যাডেনোমা আছে কিনা সেটা দেখার জন্য, সেটার জন্য হচ্ছে সিটি স্ক্যানও করা যেতে পারে অথবা এমআরআই, সেই আগের মতো ইমেজিংটা। এখন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট যদি হয় প্যাথোলজি কুশিংস ডিজিজ যেটা যেটা ডেভেলপ করেছিল হচ্ছে পিটুইটারি অ্যাডেনোমার জন্য, সেটা যদি হয় তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের রিসেকশন করতে হয়, এবং এটা ইউজুয়ালি ট্রান্সস্ফেনয়েডাল করতে হয়। স্ফেনয়েড বোনকে ছিদ্র করে ভিতরে গিয়ে সেলা টার্সিকের ওখানে গিয়ে তারপর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের এক্সিশন করতে হয়, এবং এটা সাধারণত এন্ডোস্কোপিক্যালি করা হয়, ছোট ছিদ্র করে ক্যামেরার মাধ্যমে দেখে তারপর। আর যদি প্যাথোলজি থাকে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে, তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্যাথোলজির জন্য এক পাশে হলে পরে অ্যাড্রেনালেক্টমি করে দিতে হবে, এবং দুই পাশে হলে পরে দেখা যায় যে সেটার ক্ষেত্রেও অ্যাড্রেনালেক্টমি প্রয়োজন হয়। এখন এক্ষেত্রে অ্যাড্রেনালেক্টমির জন্য কিছু আমাদের প্রিপারেশন প্রয়োজন হয়, কারণ হচ্ছে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেহেতু অনেক পরিমাণ কর্টিসল রিলিজ করছিল, এবং সেটার জন্য আমাদের বডিতে কিছু মেটাবলিক ডিরেঞ্জমেন্ট ছিল, এবং এই পেশেন্টের যেহেতু ইমিউনোসাপ্রেশন থাকে, পেশেন্টের ডায়াবেটিস থাকে, এই জন্য পেশেন্টের কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করতে পারে পাওয়ার অপারেটিভলি। তারপর হচ্ছে ইনফেকশনের সম্ভাবনা থাকে, এই জন্য প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিয়ে নিতে হয়, এবং অ্যান্টি থ্রম্বোটিক এজেন্ট দিয়ে নিতে হয়, যেটা আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন হিসেবে ব্যবহার করি, এবং পেশেন্টের থ্রম্বো এম্বোলিক ফেনোমেনা যাতে ডেভেলপ না করে। আর অ্যাডেনালেক্টমি করার পরে এই পেশেন্টের মানে কর্টিসল লেভেল কমে যাবে, এবং এটা প্রিভেন্ট করার জন্য পরবর্তীতে হচ্ছে আমাদের কর্টিসল সাপ্লিমেন্টেশন প্রয়োজন হতে পারে। তাহলে আমরা দেখলাম যে কুশিং সিনড্রোম এবং কুশিং ডিজিজ এই দুইটা ট্রিটমেন্টে, একটা হচ্ছে প্যাথোলজি যদি থাকে পিটুইটারি গ্ল্যান্ডে তাহলে ওটার সার্জারি করতে হয়, এবং প্যাথোলজি যদি থাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সার্জারিও আমাদেরকে করতে হবে। এবং এই পেশেন্টের সার্জারি রিস্কি, কারণ হচ্ছে পেশেন্টের আরও কিছু কোমরবিডিটি এর সাথে থাকে, ওই জন্য অ্যাডিকুয়েটলি প্রিপেয়ার করতে হবে আমাদেরকে, এবং পোস্ট অপারেটিভলি অনেক সময় কর্টিসল সাপ্লিমেন্টেশন প্রয়োজন হয়। এরপর আমরা যে প্যাথোলজিতে যাব সেটা হচ্ছে কার্সিনোমা। অ্যাড্রেনাল কর্টেক্সে যে ম্যালিগন্যান্সি হয় সেটাকে আমরা বলতেছি অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমা। এটা ডিফারেন্সিয়েশনটা একটু মানে ডিফিকাল্ট। আমরা জানি যে অ্যাডিনোমা এবং কার্সিনোমা এই দুইটা
ডিফারেনশিয়েট করাটা ডিফিকাল্ট। এটা সাইজ দিয়ে ডিফারেনশিয়েট করতে হয় এবং অনেক সময় বড় হলে পরে ভিতরে নেক্রোসিস এবং হেমোরেইজ হয়। আর যদি ক্যাপসুলার ইনভেশন অথবা ভাস্কুলার ইনভেশন থাকে তখন আমরা বলতেছি যে কার্সিনোমা। তাহলে কার্সিনোমাতে সাইজ হবে বড়, সাধারণত 4 সেন্টিমিটারের বড় হয়। তারপর হচ্ছে সেন্ট্রাল নেক্রোসিস থাকে এবং হিমোরেজ থাকে। আর হচ্ছে ইনভেশন হয় ক্যাপসুলে অথবা ব্লাড ভেসেলে। এটা দিয়ে আমরা কার্সিনোমা ডায়াগনোসিস করি সাধারণত। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এটাতে সাধারণত দেখা যায় যে কুশিং সিনড্রোম থাকে, কারণ হচ্ছে কর্টিসল বেশি সেক্রেশন হয় অ্যাডেনোকর্টিক্যাল কার্সিনোমা থেকে। এবং কুশিং সিনড্রোমের যে ফিচারগুলো থাকে সেই ফিচারগুলোই পেশেন্টের থাকে। এটার ফাংশনাল অ্যাসেসমেন্ট এবং ইমেজিং দুইটাই আমাদেরকে করতে হবে এবং আলটিমেটলি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। আর ট্রিটমেন্ট সার্জারি যদি করতে যাই তাহলে আমরা ওপেন এবং ল্যাপারোস্কোপিক দুই ধরনের সার্জারি চুজ করতে পারি, কিন্তু টিউমার যদি ছোট হয় তাহলে হচ্ছে ল্যাপারোস্কোপিক সার্জারি বেশি সুইটেবল, কিন্তু বড় হলে পরে আমাদের ওপেন সার্জারিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে অ্যাডেনোকর্টিক্যাল কার্সিনোমার ক্ষেত্রে ওপেন সার্জারি মোর সুইটেবল, কারণ হচ্ছে ইনএক্সপার্ট হ্যান্ডে দেখা যায় যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা ছিল সেটার ক্যাপসুলটা টিয়ার হতে পারে, তখন হচ্ছে লোকালি ওই ম্যালিগন্যান্ট সেলগুলো সিডলিং হয়ে ওই লোকাল রিকারেন্সের সম্ভাবনা থাকে। এই জন্য হচ্ছে ওপেন সার্জারি মোর সুইটেবল দ্যান ল্যাপারোস্কোপিক সার্জারি। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ আসলে আলাপ করব আমরা, সেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলার ডিজিজ, এবং এটা ফিওক্রোমোসাইটোমা, যেটা অ্যাড্রেনাল মেডুলাতে হয় এবং অন্যান্য সিম্প্যাথেটিক গ্যাংলিয়নেও এটা হতে পারে। অ্যাড্রেনাল মেডুলাতে আমরা জানি যে ক্রোমাটিন সেল থাকে এবং এটা নিউরো এন্ডোক্রাইন অর্গানের একটা পার্ট। এখানে ক্রোমাটিন সেল থাকে এবং এখানে যে টিউমারটা হয় সেই টিউমারটার নাম হচ্ছে ফিওক্রোমোসাইটোমা, এবং এটা মেইনলি নর অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন এই দুইটা বেশি সেক্রেশন করবে এবং এটা নর্মাল ফিজিওলজিক্যাল লিমিটের চেয়ে অনেক বেশি থাকবে। তাহলে ওভার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি পেশেন্টের থাকবে এবং এটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা। এটাকে সাধারণত 10% টিউমার বলা হয়, কারণ হচ্ছে 10% কেসে এটা হচ্ছে ইনহেরিটেড, জন্ম মানে বংশগতভাবে আসে। 10% ক্ষেত্রে এটা চিলড্রেনদেরও হতে পারে। 10% ক্ষেত্রে এটা বাইল্যাটারাল হতে পারে, দুই পাশে হতে পারে। 10% ক্ষেত্রে এটা মেলিগন্যান্ট হতে পারে এবং 10% ক্ষেত্রে এটা এক্সট্রা অ্যাড্রেনাল হতে পারে, মানে সিম্প্যাথেটিক চেইনের মধ্যেও হতে পারে। তাহলে ফিওক্রোমোসাইটোমা এটা 10% টিউমার, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা পরীক্ষাতে জিজ্ঞাসা করে। তার কারণগুলো আমরা বললাম যে 10% ইনহেরিটেড, মানে বংশগত, 10% হচ্ছে বাচ্চাদের হয়, 10% ক্ষেত্রে বাইল্যাটারাল হয়, 10% ক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনাল হয় এবং 10% ক্ষেত্রে এটা মেলিগন্যান্সি হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। এর সাথে আরো কতগুলো আসলে সিনড্রোম অ্যাসোসিয়েটেড ফিওক্রোমোসাইটোমার সাথে, এটা একা একা না হয়ে অনেক সময় আরো কিছু ডিজিজের সাথেও হতে পারে। এই ডিজিজগুলো মনে না রাখলেও চলবে, তবে একটু শুনে রাখলে ভালো। যেগুলো হচ্ছে MEN2, যেটাকে আমরা বলি হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেসিয়া, দেন হচ্ছে ফ্যামিলিয়াল প্যারাগ্যাংলিওমা, দেন হচ্ছে VHL যেটাকে বলা হয়েছে ভন হিপেল লিন্ডাউ সিনড্রোম, আর হচ্ছে নিউরোফাইব্রোম্যাটোসিস। নিউরোফাইব্রোম্যাটোসিসের সাথেও এটা হতে পারে। ওকে, এটাতে তাহলে ক্লিনিক্যাল ফিচার কি হতে পারে? আমরা বলছিলাম যে বেশি রিলিজ হয় হচ্ছে অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন, এবং এর ফাংশনগুলো আমরা জানি। তবে ক্লাসিক্যালি এটা 3টা সিমটম নিয়ে মানে প্রেজেন্ট করে, সেগুলো হচ্ছে পেশেন্টের হেডেক থাকবে মোস্ট অফ দ্য কেসে,
পেশেন্টের এক্সেসিভ সোয়েটিং থাকবে এবং পেশেন্টের পালপিটেশন থাকবে। এরপরেও যদি আমরা এক্সামিনেশন করি তাহলে পেশেন্টের হাইপারটেনশন থাকতে পারে। হাইপারটেনশন এটা নাও থাকতে পারে, এটা কন্টিনিউয়াসলিও থাকতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে পারক্সিজম হয়, মানে হঠাৎ করেই ব্লাড প্রেশার বাড়তেছে। তাহলে হাইপারটেনশন, হেডেক, সোয়েটিং, পালপিটেশন, অনেক সময় পেশেন্টের হচ্ছে সাইকোলজিক্যাল কিছু চেঞ্জও হয়, হাইপারগ্লাইসেমিয়া হয় এই পেশেন্টের ক্ষেত্রে, পেশেন্টের অনেক সময় ওয়েট লস এবং প্যালোর হতে পারে। তো এটা ডায়াগনোসিস আমরা যদি করতে চাই তাহলে আবার আগের মতোই সেই বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট আমাদেরকে করতে হবে, যেটা ইনসিডেন্টালোমার ক্ষেত্রে আমরা আগেই জেনে আসছি, এবং সেটার ক্ষেত্রে হচ্ছে সিরাম মেটানেফ্রিন আমরা অথবা সিরাম নরমেটানেফ্রিন এই দুইটা অ্যাসেস করব, এবং ইউরিনারি এক্সক্রেশন অফ মেটানেফ্রিন অর নরমেটানেফ্রিন এটাও আমরা অ্যাসেস করতে পারি। তো দেখা যায় যে অনেক বেশি বেড়ে যায় ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে, কয়েক গুণ, আপ টু 30-40 টাইমস রাইজ করতে পারে সিরাম মেটানেফ্রিন এবং নরমেটানেফ্রিনের যে লেভেলটা আছে সেটা। আচ্ছা, আর আলটিমেটলি আমাদেরকে সিটি স্ক্যান এবং এমআরআই করে টিউমারের সাইজ এবং কোন পাশে সাইট এই দুইটা অ্যাসেস করতে হবে। সিটি স্ক্যান এবং এমআরআই এই দুইটাতে সাধারণত একটা ক্লাসিক্যাল ফিচার পাওয়া যায়, সেটা হচ্ছে সুইস চিজ কনফিগারেশন। এটা হচ্ছে সুইস চিজ কনফিগারেশন। এটা জিজ্ঞাসা করতে পারে অনেক সময় যে কি কনফিগারেশন পাওয়া যায় বা কিরকম দেখতে হয়। দেখতে হয় হচ্ছে সুইস চিজের মতো। ট্রিটমেন্ট যদি বলি, ট্রিটমেন্ট হচ্ছে আগে আমাদেরকে যে ফাংশনাল অ্যাবনর্মালিটি গুলো ছিল, মানে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন ওভার সিক্রেশনের কারণে, সেগুলো কারেকশন করতে হবে, এবং আলটিমেটলি আমাদেরকে অ্যাড্রেনালেক্টমি করতে হবে। তো কি কি অ্যাবনর্মালিটি আমাদের কারেকশন করতে হবে? এখানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে, এজন্য সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমানোর জন্য আলফা এবং বিটা রিসেপ্টর ব্লকার এই দুইটার মানে ব্লক করতে হবে। আলফা এবং বিটা রিসেপ্টর, এই দুইটা রিসেপ্টর ব্লক করার জন্য আমাদের প্রথমত হচ্ছে আলফা ব্লকার চুজ করতে হবে, পরে হচ্ছে বিটা ব্লকার চুজ করতে হবে। আলফা ব্লকার যেটা আমরা দিয়ে থাকি সাধারণত সেটা হচ্ছে ফিনক্সিবেনজামিন। এটা মানে ক্যাটেক্লোমাইন অথবা এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন বা অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এই ওভার অ্যাক্টিভিটির জন্য যে সিমটম গুলো হতো সেই সিমটম গুলোকে প্রিভেন্ট করবে, সেটা হচ্ছে আলফা অ্যাড্রেনো রিসেপ্টর ব্লকার, যেটা হচ্ছে ফিনক্সিবেনজামিন। অনেক অনেক সময় দেখা যায় যে এটা দেওয়ার পরেও এটার একটা নির্দিষ্ট ডোজও আছে, যে ডোজে সাধারণত দেওয়া হয় এবং এটা গ্র্যাজুয়ালি বাড়ানো হয়। প্রথমত 20 মিলিগ্রাম করে শুরু করা হয় এবং পরবর্তীতে এটা প্রতিদিন 10 মিলিগ্রাম করে বাড়ানো হয়, এবং আলটিমেটলি হচ্ছে দেখা যায় যে পেশেন্টের প্রতিদিন মানে 100 to 160 মিলিগ্রাম পর্যন্ত প্রয়োজন হয় এই ফেনক্সিবেনজামিন। এবং এটা ততক্ষণ পর্যন্ত আমরা বাড়াবো যতক্ষণ পর্যন্ত আমরা দেখব যে পেশেন্টের এই যে এপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিনের ওভার অ্যাক্টিভিটি আছে সেটা নিউট্রালাইজেশন না হবে। এবং এটা কখন বুঝবো যে এটা নিউট্রালাইজেশন হয়েছে? যখন হচ্ছে পেশেন্টের পোস্টারাল হাইপোটেনশন হবে। পোস্টারাল হাইপোটেনশন মিন্স হচ্ছে পেশেন্ট যখন মানে পজিশন চেঞ্জ করবে, শোয়া থেকে উঠে বসবে বা উঠে বসা থেকে দাঁড়াবে, তখন পেশেন্টের হাইপোটেনশন ডেভেলপ করবে। এটাই আমরা তখন মনে করব যে এটা হচ্ছে স্যাচুরেটেড হয়ে গেছে আলফা ব্লকিং, তখন ওই ডোজটা আমরা মেনটেন করব। তারপরেও দেখা যায় যে পেশেন্টের কিছু কিছু পেশেন্টের এরিথমি এবং ট্যাকাকার্ডিয়া থেকে যায়, তখন ওই পেশেন্টগুলোকে বিটা ব্লকার আমরা দিব। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা প্রথমে দিব হচ্ছে আলফা ব্লকার, দেন হচ্ছে বিটা ব্লকার। আলফা ব্লক না করে আমরা বিটা ব্লক করতে পারবো না। তো পার অপারেটিভলি আবার এই পেশেন্টের কিছু সমস্যা হতে পারে, যেমন হচ্ছে পার অপারেটিভলি যখন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে ম্যানিপুলেট করা হয়
তখন অনেক বেশি পরিমাণ অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন সিক্রেশন হয় এবং সেটা সার্কুলেশনে চলে যায় এবং এটা আল্টিমেটলি পেশেন্টের আবার সেই ব্লাড প্রেশার বাড়াতে পারে। সো ওইটা প্রিভেন্ট করার জন্য দেখা যায় যে পার অপারেটিভলি পেশেন্টকে আবার ভ্যাসোডাইলেটর দেওয়া লাগতে পারে। আর আল্টিমেটলি যখন অ্যাড্রিনাল ভেইনকে লাইগেট করা হয় তখন হচ্ছে এই যে অ্যাড্রিনালিন বা নরএড্রিনালিন গ্ল্যান্ড থেকে যাচ্ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু অন্যদিকে হচ্ছে পেশেন্টকে আমরা আগেই আলফা ব্লকার এবং বিটা ব্লকার দিয়ে রাখছিলাম, সেটার অ্যাক্টিভিটি কিন্তু চলতেছে। তাহলে ব্লকার অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং আলটিমেটলি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা কমে যায়। তখন দেখা যায় যে পেশেন্টের আবার হাইপোটেনশন ডেভেলপ করবে এবং পেশেন্ট অনেক সময় শকে চলে যায়। তো ওই সময়ে সার্জারির ওই সময়ে অ্যানেস্থেসিওলজিস্টের যেটা করতে হয় সেটা হচ্ছে বেশি পরিমাণ ফ্লুইড অ্যাডমিনিস্টার করতে হয়, অথবা ফ্লুইডে যদি কভার না করে তখন বাইরে থেকে সাপ্লিমেন্টাল অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন ইনজেকশন হিসেবে দিতে হয়। তখন পেশেন্টের হিমোডাইনামিক স্ট্যাটাসটা ঠিক থাকে। আচ্ছা, এবং পোস্ট অপারেটিভলিও দেখা যায় যে যেহেতু বেশি পরিমাণ আগেই অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন রিলিজ হচ্ছিল এবং তার এগেনস্টে আমরা মানে আলফা এবং বিটা ব্লকার দিচ্ছিলাম, তো পোস্ট অপারেটিভলিও আলটিমেটলি ওই হাইপোটেনশনটা কন্টিনিউ করে। সো সেক্ষেত্রেও মানে ফ্লুইড রিসাসিটেশনটা বেশি প্রয়োজন হয় পোস্ট অপারেটিভ স্টেটেও। সো এগুলোই হচ্ছে মোটামুটি ফিওক্রোমোসাইটোমার ম্যানেজমেন্ট। আর ছোট একটা ডিজিজ নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে নিউরোব্লাস্টোমা, যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হতে পারে। অনেক সময় হচ্ছে ছোট বাচ্চাদেরই এটা বেশি হয়, দেখা যায় যে 5 বছরের কম বয়স্ক বাচ্চাদের বেশি হয়। এটা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সাথে সিম্প্যাথেটিক চেইন যেটা আছে, যেমন হচ্ছে থোরাসিক অথবা হচ্ছে অ্যাবডোমিনাল যে প্যারাভার্টিব্রাল সিম্প্যাথেটিক চেইন সেখানেও ডেভেলপ করতে পারে, অ্যাড্রেনাল মেডালাতেও ডেভেলপ করতে পারে, আবার হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়নেও ডেভেলপ করতে পারে। এটাই হচ্ছে নিউরোব্লাস্টোমা। এখানে এটা কিন্তু মেলিগন্যান্ট ডিজিজ, এটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা ব্লাস্ট সেল থেকে এপিয়ার করে। তো এটা দেখা যায় যে নিউবর্ন বাচ্চাদের বেশি হয় এবং হচ্ছে 5 বছরের বয়স পর্যন্ত এটা বেশি পাওয়া যেতে পারে। এবং এই পেশেন্টের সিমটম সাধারণত ছোট বাচ্চা যেহেতু এটার সিমটম গুলো ওরকম ভাবে বোঝা যায় না, কিন্তু অ্যাবডোমিনাল মাস নিয়েই বেশি প্রেজেন্ট করে। অ্যাবডোমেন পালপেট করলে দেখা যায় যে একটা মাস আছে, এবং অনেক সময় আহ, এটা উইকনেস এবং প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আহ, অনেক সময় দেখা যায় যে মেটাস্ট্যাটিক যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো নিয়েও প্রেজেন্ট করে, এবং স্কিনে যে মেটাস্টেসিসটা হয় এটার কালারটা সাধারণত দেখা যায় যে ব্লুইশ কালারের হয়। তাহলে এটা মাস নিয়ে প্রেজেন্ট করে, ছোট বাচ্চাদের হয় মাস নিয়ে, অ্যাবডোমিনাল মাস নিয়ে প্রেজেন্ট করে, এবং মোস্ট অফ দ্য টাইম হচ্ছে উইকনেস অথবা প্যারালাইসিস নিয়ে। আবার অনেক সময় হচ্ছে স্কিন মেটাস্টেসিস, যেমন হচ্ছে ব্লুইশ ডিসকালারেশন, এরকম একটা ব্যাপার নিয়ে প্রেজেন্ট করে। এটার ডায়াগনোসিস সাধারণত দেখা যায় যে আহ, আমরা বায়োকেমিক্যালি যেটা করতে পারি সেটা হচ্ছে ভেনিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড, ভিএমএ। এটা ইউরিনে আমরা পাই, ভেনিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড। আর একটা আছে এইচভিএ, যেটা হচ্ছে হোমোভেনিলিক অ্যাসিড। তাহলে ইউরিন অ্যানালাইসিস করে আমরা এই দুইটা পেতে পারি, যেটা হচ্ছে ক্যাটেকোলামাইনের এন্ড প্রোডাক্ট আলটিমেটলি হচ্ছে ভেনিলাইল ম্যান্ডেলিক অ্যাসিড এবং হোমোভেনিলিক অ্যাসিড। এটা ইউরিনে আমরা পাই। অনেক সময় হচ্ছে ডোপামিন এবং নরএড্রিনালিন, এটাও আমরা পেয়ে থাকি। তাহলে বায়োকেমিক্যালি এভাবে অ্যাসেস করি। আর অ্যাসেসমেন্ট হচ্ছে ইমেজিং এর মাধ্যমে, সেই সিটি স্ক্যান অথবা এমআরআই এর মাধ্যমে অ্যাসেস করে থাকি। আলটিমেটলি এটা ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। তবে সার্জারি হচ্ছে যদি এটা লো রিস্ক থাকে তাহলে এটা শুধুমাত্র সার্জারি করলেই দেখা যায় যে আহ, মোটামুটি কিউরেটিভ, কিন্তু অনেক সময় এটার ক্ষেত্রে কেমোথেরাপিও প্রয়োজন হতে পারে। আর যাদের হচ্ছে ইন্টারমিডিয়েট রিস্ক থাকে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে সার্জারি পরে অ্যাডজুভেন্ট কেমোথেরাপিটা মাস্ট।
আর হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে নেওয়া হয়, পরবর্তীতে সার্জারি করা হয়। আগে যদি কেমোথেরাপি আমরা দেই সেটাকে আমরা বলতেছি নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, আর সার্জারি করার পরে যে কেমোথেরাপিটা দেই সেটা হচ্ছে অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। তাহলে সার্জারির করা হয় এবং সার্জারির সাথে অ্যাডজুভেন্ট অথবা নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি হচ্ছে নিউরোব্লাস্টোমার ট্রিটমেন্ট। সো এই ছিল আমাদের মোটামুটি অ্যাড্রেনাল কর্টেক্স এবং মেডালার ডিজিজগুলো নিয়ে আলোচনা। এটা থেকে খুব কমই প্রশ্ন আসে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, তবে এটা জেনে রাখতে হবে কারণ হচ্ছে ভিওক্রোমোসাইটোমা এটা বেশি ইম্পর্টেন্ট এবং হচ্ছে ইনসিডেন্টালোমা। আর কুশিংস সিনড্রোম বা কুশিংস ডিজিজ এগুলো তো মানে মেডিসিনে খুব ভালো করে পড়ানো হয় এবং এটা থেকে খুব বেশি কোশ্চেন করা হয়। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল হচ্ছে ভিওক্রোমোসাইটোমা এবং ইনসিডেন্টালোমা। সো আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে করলে পরবর্তীতে আমি দেখে ওগুলোর আনসার হয়তো করতে পারবো। তো এখন বিদায় নিচ্ছি। শুভরাত্রি। থ্যাংক ইউ।